প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আজকের যে বিষয়টি নিয়ে আমি ক্লাসে আলোচনা করব সেটি হলো জ্যোতি চিহ্নের ব্যবহার। এই যে জ্যোতি বা ছেদ চিহ্ন, এই চিহ্নগুলো ব্যবহার করা হয় একটি বাক্যের অর্থ সুস্পষ্ট করার ক্ষেত্রে। কতটুকু বলার পরে আমরা একটু থামবো, এই বিরতি নির্দেশ করার জন্য কিন্তু জ্যোতি বা ছেদ চিহ্নগুলো ব্যবহার করা হয়। তোমরা জানো যে একসময় আমাদের এই বাক্যে কিন্তু জ্যোতি চিহ্নের ব্যবহার ছিল না। তখন সেই বাক্যগুলো পড়তে গিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তির সৃষ্টি হতো এবং প্রাচীন লেখকরাও কিছু কিছু জ্যোতি চিহ্ন তারা ব্যবহার করার বিভিন্ন রকম প্রয়োজন অনুভব করেছেন বা চেষ্টা করেছেন, সেভাবে সফল হননি। জ্যোতি চিহ্নের প্রথম সফল ব্যবহার করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা জানি যে ওনার যে বেতাল পঞ্চবিংশতি নামক একটি গ্রন্থ, সেখানে জ্যোতি চিহ্নের প্রথম সুস্পষ্ট প্রয়োগ ঘটে। এই জ্যোতি বা ছেদ চিহ্নগুলো কয়টি আছে সেটা নিয়ে কিন্তু একটু পক্ষে বিপক্ষে মতভেদ রয়েছে। তবে যে বিষয়টি আসলে আমাদেরকে বলা উচিত, আমি মনে করি, আমি এটা ব্যক্তিগত অভিমত বলছি, যে আসলে জ্যোতি বা ছেদ চিহ্নগুলো কিন্তু আগে যে কয়টি ছিল, অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য ব্যাকরণ বইতে যে 12টি বা 14টি দেওয়া হয়েছে, সময়ের বিবর্তনে বিদেশি ভাষা থেকে, বিশেষ করে ইংরেজি ভাষা থেকে অনেক নতুন জ্যোতি চিহ্ন বাংলা ভাষায় প্রবেশ করেছে। এটা কিন্তু ভাষার একটা বহমান একটা প্রক্রিয়া এবং সময়ের সাথে সাথে এরকম পরিবর্তন আরো হবে। এটাই আসলে একটি ভাষার বৈশিষ্ট্য, যে গ্রহণ করা বর্জন করা। অনেক শব্দ যেমন আমরা গ্রহণ করছি ভাষায়, অনেক শব্দ আবার বিলুপ্ত হচ্ছে, ঠিক তেমনি এই পরিবর্তনের ধারায় জ্যোতি চিহ্ন কিন্তু কিছু কিছু নতুন নতুন জ্যোতি চিহ্ন আমাদের বাংলা ভাষায় এসেছে। অনেকে হয়তো ভাববেন যে কোন জ্যোতি চিহ্নগুলো আসলো। যেমন এই যে 3 তারকা চিহ্ন, ত্রিবিন্দু চিহ্ন, তারপরে ফুল স্টপ। ফুল স্টপটা কিন্তু ইংরেজি থেকে এসেছে, ইংরেজিতে আমরা ব্যবহার করি কোনো, তো এই ফুল স্টপটা এখন আমরা বাংলায় জ্যোতি চিহ্নের ক্ষেত্রে ব্যবহার করছি। এইভাবে অনেক অনেক জ্যোতি চিহ্ন কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে আমাদের ভাষায় যুক্ত হচ্ছে। এখন এই জ্যোতি চিহ্নগুলো আমরা বলেছি যে বিরতি প্রকাশক। মূলত আমরা যখন কথা বলি, এই যে আমি যেমন কথা বলছি, বলার মাঝখানে মাঝখানে কোথাও কোথাও আমি কিন্তু একটু থেমে যাচ্ছি। এই থেমে যাওয়াটা কিন্তু আমার কি শব্দের বা বাক্য প্রয়োগের অর্থ প্রকাশের ক্ষেত্রে সুবিধা কিন্তু প্রদান করছে। পাশাপাশি আমরা যখন কথা বলি তখন আমাদের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আনন্দ, বেদনা, রাগ, সেগুলো কিন্তু আমরা আমাদের কণ্ঠের সাহায্যে প্রকাশ করি। লেখার ক্ষেত্রে এই অনুভূতিগুলো প্রকাশের ক্ষেত্রে জ্যোতি চিহ্নের যথেষ্ট ভূমিকা রয়েছে। যেমন ব্যক্তি কখন প্রশ্ন করছেন তখন আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব, উনি কখন আবেগায়িত হচ্ছেন তখন আমরা বিস্ময়বোধক চিহ্ন দিব। এভাবে কিন্তু জ্যোতি চিহ্নগুলো লেখকের যে আবেগ অনুভূতি সেটা পাঠকের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। এখন আমাদের মূল যে জ্যোতি চিহ্নগুলো রয়েছে, এই জ্যোতি চিহ্নগুলো কিন্তু আবার ব্যবহার যেমন আছে, কোথায় কোথায় ব্যবহার করব, আবার কতটুকু থামবো সেগুলোরও একটা ব্যবহার রয়েছে। কিছু কিছু জ্যোতি চিহ্ন আছে যেগুলো 1 সেকেন্ড থামতে হয়, আবার কিছু জ্যোতি চিহ্ন আছে যেগুলো থামার প্রয়োজন নেই। আর কিছু জ্যোতি চিহ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে 1 সেকেন্ডের চেয়ে একটু বেশি, একটু কম, এরকম ভাবে আছে। আমরা সেই সময়গুলোকে একটু দেখি। প্রথমে আমরা দেখে নিই যে কোনগুলো আমাদের 1 সেকেন্ড থামতে হয়। 1 সেকেন্ড যেগুলো থামতে হয় তার মধ্যে রয়েছে দাঁড়ি, যেটাকে আমরা বলি পূর্ণচ্ছেদ। একটি বাক্যের সমাপ্তিতে ব্যবহার করা হয়। এই পাশে আমি যদি এই চিহ্নটা দেখাই, এরকম একটি চিহ্ন আমরা ব্যবহার করি, দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, যেটাতে আমাদেরকে 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে। প্রশ্নবোধক চিহ্ন, একটা বাক্যের শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হবে। কোনো কিছু যখন জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, তখন কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করা হয় এবং সেখানে আমাদের 1 সেকেন্ড থামতে হবে। বিস্ময় বা সম্বোধন চিহ্ন,
এটাতেও আমরা 1 সেকেন্ড পরিমাণ থামবো যখন বাক্যের বিস্ময় প্রকাশ করা হয়। আবার সম্বোধন চিহ্ন এটাকে বলা হয়েছে যে রহিম সম্বোধন দিয়ে বলবে কোথায় যাচ্ছ, বা ওহে মাঝি আমাকে পার করো। এখন অবশ্য সম্বোধন চিহ্নর জায়গায় এই চিহ্নটির বদলে কমা ব্যবহার করা হয়, তবে বিস্ময় চিহ্ন হিসেবে ওই চিহ্নটি আছে, যেটা বলছিলাম যে পরিবর্তিত হয়। এখন সম্বোধন হিসেবে কমা ব্যবহার করা হয়। তারপর আমরা কেন রাখলাম, কারণ বেশিরভাগ বইতে এরকম আছে, এখনো আমরা এই সম্বোধন চিহ্ন হিসেবে এটা রাখলাম। কিন্তু আসলে আমরা জিনিসটা বুঝবো যে সম্বোধন এখন আর করে না, মানে এই চিহ্নটি ব্যবহার করে না। সম্বোধনের পরে এখন কমা বসে, যেমন বলো যে ও হে মাঝি, তারপরে কিন্তু কমা, নৌকা পারে ভিড়াও। তাহলে এই মাঝির পরে কিন্তু কমাটা ব্যবহার করা হচ্ছে, আগে সম্বোধন চিহ্ন ব্যবহার করা হতো, পরিবর্তিত হয়েছে। তো ব্যাকরণ বইগুলো থেকেও সেটা পরিবর্তন হয়তো করবে, সেটা আমরা আশা করি। তারপরে আরো যে যে জায়গায় 1 সেকেন্ড থামতে হয় তার মধ্যে একটি রয়েছে কোলন। কোলন হচ্ছে যে এরকম দুইটা বিন্দু থাকে, যেটা আমরা উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করি বা সময় নির্দেশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এরপরে রয়েছে ড্যাশ। ড্যাশ বললেও কিন্তু তোমার 1 সেকেন্ড থামতে হয়। ড্যাশ কিরকম, আমরা দেখা যায় যে কোনো একটি অসমাপ্ত বাক্যর ক্ষেত্রে আমরা ড্যাশ ব্যবহার করি, আরো কিছু ক্ষেত্র আছে সেগুলো আমরা দেখব। কোলন ড্যাশ, কোলন ড্যাশটা হচ্ছে কোলন এবং ড্যাশ দুইটা সমন্বয়। এটাও কিন্তু দৃষ্টান্ত বা উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলোতে আমরা 1 সেকেন্ড পরিমাণ আমরা থামি। দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়, কোলন ড্যাশ এবং কলন ড্যাশ, এগুলোতে মূলত মোটামুটি আমরা বলার সময় 1 সেকেন্ড থামি, মানে পুরোপুরি একটি আমরা থামছি। তারপরে একটা খুব প্রয়োজনীয় একটি জ্যোতি চিহ্ন হলো কমা, যেটাকে বলা হয় এক বলতে যে সময় লাগে সেই সময় থামতে হয় কমা। আর হচ্ছে তোমার এই কমার মধ্যে এক বলতে যে সময় লাগে সেটা ব্যবহার করা হয়। আর উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন এই দুইটাতে এক বলার মতো সময় তোমার ব্যবহার করতে হয়। এখন কমা কোনটা আমরা জানি যে কোনো একটি বাক্যের নিচে কিন্তু এরকম কমা বসাই। আর উদ্ধরণ চিহ্ন কিন্তু আমাদের দুই রকম আছে, সিঙ্গেল কোট এবং ডাবল কোট। এগুলোতে আমাদের এক বলতে যে সময় লাগে, আসলে এটা দ্বারা বোঝাচ্ছে যে সেকেন্ডের চেয়ে সামান্য কম, এই ধরনের একটি বিষয় বোঝানো হয়েছে। আর সেমিকলন যেটা, সেটা বলেছেন এক বলার দ্বিগুণ সময়। সেমিকলন অর্থাৎ কমার চেয়ে একটু বেশি সময়, মানে আসলে বিষয়গুলো এত সূক্ষ্ম যে, তবে আমরা এইভাবে মনে রাখতে পারি যে দাড়ির চেয়ে, দাড়ি যেহেতু 1 সেকেন্ড, দাড়ি বা ড্যাশ এগুলো একদম পুরোপুরি থামতে হয় প্রশ্নবোধক চিহ্ন। কমা বা সেমিকলনে বাক্যের মধ্যে ওইভাবে না থেমেই, মানে অল্প, খুবই স্বল্প বিরতি দিয়ে, যেটা দাড়িতে পূর্ণ বিরতি কিন্তু কমাতে আমরা বলি অর্ধচ্ছেদ, স্বল্প বিরতি দিয়ে, দাড়ির চেয়ে অল্প বিরতির প্রয়োজন হলে আমরা কমা সেমিকলন এগুলোকে ব্যবহার করি। কমা ব্যবহার করব একেবারেই অল্প বিরতি, সেমিকলন তার চেয়ে একটু বেশি বিরতি, আর যখন দাড়ি বা প্রশ্নবোধক চিহ্ন তখন তো বাক্য শেষ হচ্ছে, তখন আমরা সেটাকে একটি পূর্ণ বিরতি আমরা ব্যবহার করব। এখন এছাড়াও আমাদের আরো কিছু জ্যোতি চিহ্ন আছে, যেমন আমাদের ব্র্যাকেট, ব্র্যাকেট চিহ্ন আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 3টা ব্র্যাকেট আছে। এগুলো মূলত গণিতের একটি ব্যাপার। পাশাপাশি বাংলাতে জ্যোতি চিহ্ন হিসেবে ওই ব্র্যাকেটগুলো ব্যবহার করা হয়। বিশেষ করে ফার্স্ট ব্র্যাকেটটাই আমরা বেশি ব্যবহার দেখি, যে অনেক সময় একটি অনুচ্ছেদে কোথাও একটি ভুল তথ্য থাকলে ব্র্যাকেটে কিন্তু আবার শুদ্ধ তথ্যটি দিয়ে দেওয়া হয়। এখন দেখা যায় একজন লেখক একটা বিষয় লিখেছেন, সেটা ওনার লেখার কারণেও মানে হয়তো অবচেতন মনে ভুল হয়ে গেছে বা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে বইটাতে, তখন আমরা লেখার সময় ব্র্যাকেটের মধ্যে ওই কথাটি, মানে শুদ্ধ কথাটি আমরা লিখে দিই। বা একটা অপ্রচলিত হয়ে গেছে শব্দটা, উনি যখন লিখেছেন তখন সেই শব্দ প্রচলিত ছিল, এখন এটার অর্থ অনেকে জানে না, তো এই প্রচলিত অর্থটা ব্র্যাকেটে বিশ্লেষণ করে লিখে দেওয়া যায়। এইভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলো ব্যবহার করি। থার্ড ব্র্যাকেটও এই একই কাজে ব্যবহার করে, অনেকে ফার্স্ট ব্র্যাকেট না করে থার্ড ব্র্যাকেটকে ব্যবহার করে। এবং ব্র্যাকেট যখন লেখা হয় তখন থামার প্রয়োজন নেই,
যখন তুমি এটা পড়ে যাবে একটানা পড়ে যেতে হবে, এখানে থামতে হবে না। আর আরেকটা জ্যোতি চিহ্নের কথা আমি বলছিলাম যে সময়ের পরিবর্তনে যেগুলো এসেছে, তার মধ্যে একটি হচ্ছে 3 তারকা চিহ্ন। সেটা কিরকম? আমরা যদিও অনেকে কি করি, ছাত্রছাত্রীরা যখন পড়ি, তো একটা প্রশ্নকে বেশি গুরুত্বপূর্ণ মনে করলে ওটাকে তারকা চিহ্ন দিয়ে রাখি। কিন্তু 3 তারকা যেটা, এটা আসলে একটা জ্যোতি চিহ্ন। এটা সাধারণত বর্জন চিহ্ন হিসেবে ব্যবহার হয়। বর্জন কিরকম বর্জন? এটা হচ্ছে কবিতার অনুচ্ছেদ বর্জনের ক্ষেত্রে 3 তারকা চিহ্ন ব্যবহার করা হয়। আমরা ধরে নিলাম যে একটা কবিতা এরকম 5 লাইনের বা 4 লাইনের একটা অনুচ্ছেদ আছে, তো মাঝখানে একটু অংশ বাদ দিয়ে পরে যদি আরেকটা অনুচ্ছেদ দেওয়া হয়, তখন এই বর্জন চিহ্নটা ব্যবহার করা হয়। এখন তোমার প্রশ্ন হতে পারে, কবিতা এইভাবে কে লিখবে? কবি তো আর এইভাবে লেখেন না। যখন কবি কবিতাটি লিখেছেন, হয়তো একটা বড় কবিতা, সেটাকে পাঠ্যভুক্ত করার প্রয়োজন যখন হয়, কোনো স্কুল পাঠ্য বা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য করা হবে, তখন অত বড় কবিতাটি পাঠ্যপুরাণে তারা পাঠ্যসূচিতে দিবেন না, একটু সংক্ষেপ করে দিবেন। কিন্তু আবার শেষের অংশটি আবার বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন কবিতাটির ভাব প্রকাশের ক্ষেত্রে, তখন মাঝখান থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়। ওই জায়গাগুলোতে দেখবে যে 3 তারকা চিহ্ন ব্যবহার করা হয়। আমার মনে পড়ছে একটি কবিতা একসময় স্কুল পাঠ্যে ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃক্ষ কবিতাটি, বেশ বড় একটি কবিতা। তো যেহেতু স্কুল পাঠ্য ছিল, এখানে মাঝখান থেকে কিছু অংশকে বাদ দিয়ে শুরু এবং শেষের অংশ, মানে শুরুর দিকে বেশ কয়েকটা লাইন ছিল, শেষের দিকে কিছু লাইন ছিল, মাঝখানে বাদ দিয়েছিল। এবং এই যে সংক্ষেপ করা হলো, এটা কিন্তু 3 তারকা দিয়ে বোঝানো হলো। এরকম আরেকটি জ্যোতি চিহ্ন হচ্ছে ত্রিবিন্দু, যেটা আমরা ত্রিবিন্দুটা আবার কেমন? ত্রিবিন্দু হচ্ছে 3টা বিন্দু, এই যে ত্রিবিন্দু। এখন ত্রিবিন্দু যেটা করা হয়, সেটা মূলত বাক্যের ক্ষেত্রে, এটা তো যেমন কবিতার স্তবকের ক্ষেত্রে 3 তারকা, ত্রিবিন্দুটা হচ্ছে বাক্যের ক্ষেত্রে। আমরা যখন একটি বাক্য লিখি, যে যেমন ধরো সোনার তরী কবিতার একটি লাইন যদি আমি লিখি, ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এরকম ভাবে দেওয়া আছে। তাহলে মাঝখানে কিন্তু তুমি দেখবে যে কিছু বিন্দু দেওয়া থাকে, শুরু এবং শেষে অংশ দেওয়া থাকে। তো এইটা হচ্ছে ত্রিবিন্দু, যেটা তোমার চরণের লোককে বোঝায়, যে মাঝখানে আরো কিছু চরণ আছে, ঠিক লোক না, এটা আছে, এটা উজ্জ আছে, এরকম বোঝায়। এখন অনেক সময় তুমি দেখো এখানে কিন্তু 3টার জায়গায় আমরা 6টা বিন্দু দিয়ে ফেলেছি। এখন তুমি এরকম অনেক জায়গায় দেখবে যে ত্রিবিন্দুর বদলে অনেকগুলো বিন্দু দেওয়া থাকে। আসলে এটা ত্রিবিন্দুই হওয়া উচিত, বা 3টা বিন্দুই দেওয়া উচিত, বোঝার সুবিধার্থে। হয়তো যে এখানে যে মাঝখানে একটু বাঁকে আছে, একদম ছোট ছোট 3টা বিন্দু দিয়ে যদি দুই পাশে শব্দ দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে স্টুডেন্ট হয়তো বুঝতে পারবে না, সেই জন্য একটু বেশি বিন্দু দিয়ে অনেক ক্ষেত্রে বোঝানো হয়। যে কিন্তু এটাকে আমরা ত্রিবিন্দুই আসলে বলি, যদিও বোঝার সুবিধার্থে 3টার চেয়ে বেশি বিন্দু ব্যবহার করা হয়। তো এইসব জ্যোতি চিহ্নগুলো, যেটা বলছিলাম যে বাক্যের অর্থকে সুস্পষ্ট করার জন্য জ্যোতি চিহ্নগুলোর প্রয়োজন আছে। একটা হোটেলে গিয়েছো খাওয়ার জন্য, দেখবে যে লেখা আছে এখানে রাজনৈতিক আলাপ করবেন না, করলে জরিমানা হবে। তো এই না এর পরে কিন্তু তোমার একটা জ্যোতি চিহ্নের ব্যবহার করা হয়েছে, কমা ব্যবহার করা হয়েছে, বা ধরো দাঁড়িয়ে ব্যবহার করা হয়েছে, থেমেছে, রাজনৈতিক আলাপ করবেন না, না করলে জরিমানা করা হবে, তাহলে কমা ব্যবহার করা হয়েছে। তো এখন এই কমাটা যদি ওই না এর আগে ব্যবহার না করে যদি পরে ব্যবহার করে, কিরকম কিরকম দাঁড়ায়? এখানে আমি দেখেছি কোনো কোনো হোটেলে এরকম লেখা আছে। কারণ কি, অনেকক্ষণ ধরে আলাপ করতে থাকলে তাদের অন্য কাস্টমার এসে তো বসার জায়গা পাবে না, এই জন্য তারা চায় যে যাদের খাবার শেষ তারা উঠে চলে যাক, অন্যরা বসতে পারবে, সেই জন্য এই ধরনের কথা লেখা থাকে। এখানে ধরো একটা কমা দেওয়া আছে, করলে করলে কি হবে? জরিমানা হবে, জরিমানা দিতে হবে। এরকম ভাবে একটা বিজ্ঞাপন তারা দিয়ে রেখেছেন তাদের রেস্টুরেন্ট। এখন এই কমাটা যদি তুমি
বাক্যটা কি দাঁড়ালো, এখানে রাজনৈতিক আলাপ করবেন না, করলে জরিমানা দিতে হবে। এইটা যদি তুমি এখানে দিয়ে দাও ভুলে, তাহলে কি দাঁড়াবে, এখানে রাজনৈতিক আলাপ করবেন, না করলে জরিমানা দিতে হবে। সম্পূর্ণ কিন্তু অর্থটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। তাহলে জ্যোতি চিহ্ন কিন্তু এমন একটা সেন্সিটিভ বিষয় যে আমরা যদি একটু আগে পরে করলে অনেক সময় বাক্যের অর্থটা সম্পূর্ণই কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে। ফলে এইরকমভাবে যেমন অর্থ পরিবর্তন হতে পারে জ্যোতি চিহ্নের ভুল ব্যবহারে, ঠিক তেমনি জ্যোতি চিহ্ন ব্যবহার না করলে যখন এই লেখাটা কেউ পড়বেন, সকলের জ্ঞানের পরিধিতে এক সমান না, তিনি হয়তো যেখানে মানে কোনো জ্যোতি চিহ্নই নাই, তখন তিনি যেখানে থামা প্রয়োজন ওইখানে না থেমে আগে পরে থামলেন, তখন তো তার বোঝার যেই ব্যাপারটি যে আসলে কি লিখেছে, এই অর্থগ্রাহ্যতা তার কাছে কিন্তু ভুলভাবে উপস্থাপিত হতে পারে। সেসব কারণেই বাক্যের অর্থকে সুস্পষ্ট করার জন্য জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়। কমার ক্ষেত্রে কতগুলো সুস্পষ্ট নিয়ম আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। বলেছে বাক্যে সুস্পষ্টভাবে অর্থ বিভাগ যেখানে দেখানো হয়, অর্থের সুস্পষ্ট পার্থক্য দেখানোর জন্য স্বল্প বিরতির জন্য কমা ব্যবহার করা হয়। যেমন সুখ চাও, কমা, সুখ পাবে পরিশ্রমে। তাহলে যে সুখ চাও এরপরে কমা দিয়েছে, একটু থেমেছে, সুখ পাবে পরিশ্রমে। সেভাবে স্বল্প বিরতির জন্য কমা হয়। পরস্পর সম্বন্ধযুক্ত বিশেষ্য বা বিশেষণ পদ একসাথে বসলে শেষ শব্দটি ছাড়া বাকি সবগুলোর মধ্যে কমা হয়। পরপর পরপর কয়েকটি বিশেষ্য বা বিশেষণ পদ বসে গেল, তখন কিন্তু প্রত্যেকটি শেষে কমা বসবে। যেমন সুখ, দুঃখ, আশা, নিরাশা, এগুলো নিয়েই মানুষের জীবন। এই যে সুখ, দুঃখ, আশা, নিরাশা, তাহলে সুখের পরে কমা, দুঃখের পরে কমা, আশার পরে কমা, নিরাশা, এগুলো নিয়ে মানুষের জীবন। নিরাশাটা যেহেতু শেষ এই শব্দগুচ্ছ হিসেবে আসলো, নিরাশার পরে আর কমা বসবে না। তাহলে এইভাবে যদি আমাদের বলেছে একাধিক সম্বন্ধযুক্ত, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ পরপর বসলে একদম শেষটি ছাড়া বাকি সবগুলোর পরে পরে কমা বসবে। সুখ, কমা, দুঃখ, কমা, আশা, কমা, নিরাশা, এগুলো নিয়েই আমাদের জীবন। এভাবে কিন্তু বাক্যটি হবে। সম্বোধনের পরে কমা বসে, যদিও এই যে এই কমাটি এখন আমরা তেমন ব্যবহার করি না, যে বলছি সময়ের সাথে সাথে সম্বোধন, যেমন একটি রশিদ, এদিকে এসো, এই রশিদের পরে কমা। রশিদ কিন্তু একটা সম্বোধন, একজন ব্যক্তির নাম। তার নাম যদি তার বাবা মা রশিদ না রেখে যদি মিজান রাখতেন, তাহলে আমরা মিজান এদিকে এসে বলে ডাকতাম, তাই না? এই নামটা হচ্ছে সম্বোধন। তো এইসব সম্বোধনের পরে কমা এখন কিন্তু আর ব্যবহার করা হচ্ছে না, আমরা ব্যবহার করছি না। কিন্তু ছিল যে সম্বোধনের পরে কমা বসবে। উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসবে, এটা ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হয় যখন আমরা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করব। যেমন শিক্ষক বললেন আগামীকাল স্কুল বন্ধ থাকবে, তাহলে কিভাবে আমাদের উদ্ধরণ চিহ্ন পরে কমা বসবে? এই যে শিক্ষক বললেন, এটা একটা প্রত্যক্ষ উক্তি, তো এই বললেনের পরে কিন্তু কমাটা বসবে, তারপরে এখানে উদ্ধরণ চিহ্ন, আগামীকাল স্কুল বন্ধ থাকবে। এইভাবে তোমার উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসাতে হবে। এবং এর আগে যেটা বললাম যে তোমার সম্বোধনের পরে, যেমন রহিম এদিকে এসো, এখন কিন্তু আমরা এই যে রহিম এদিকে এসো, এটার ভিতরে আমরা কিন্তু আর কমা ব্যবহার করি না। সম্বোধনের পরে এরকম কমা ব্যবহারের কথা ছিল, এখন করি না। তবে নামের ক্ষেত্রে ব্যবহার না করা হলেও, এই যে ওহে মাঝি এদিকে এসো, এই ধরনের সম্বোধনের পরে পেশা হিসেবে যখন সম্বোধন করা হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে থাকি। তো এটা একটা পরিবর্তন হয়েছে যে ইদানিং কিন্তু নামের পরে আর কমা ব্যবহার করা হয় না। সময়ের সাথে কিছু কিছু পরিবর্তন আসবে, এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া, ভাষার একটা চলমান প্রক্রিয়া। মাসের তারিখ লিখতে কমা ব্যবহার করা হয়। তারিখ লিখতে গেলে কিন্তু কমা ব্যবহার করা হয়। যেমন ধরো 22 নভেম্বর 2020 সাল, তাহলে তুমি দেখছো যে এখানে কিন্তু 22 নভেম্বরের পরে কমা ব্যবহার করা হয়েছে। তো এইভাবে মাসের পরে কমা ব্যবহার করা হয়। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা ব্যবহার করা হয়। আর নামের শেষে ডিগ্রি লিখতে গেলে
কমা ব্যবহার করা হয়। বাড়ির নাম কেমন, যেমন রোড নম্বর, এরকম আমরা যে লিখি রোড নম্বর ধরো কত 27, বাড়ি নম্বর 2, রোড নম্বর 27, বাড়ি নম্বর 2, মিরপুর, এরকম ধরো যে আছে। তাহলে এইভাবে রাস্তার নাম্বারগুলোর পরে পরে কমা ব্যবহার করতে হবে। এখানে রাস্তার নামের পরে, বাড়ির নাম্বারের পরে, স্থানের পরে এবং একদম শেষে গিয়ে দাড়ি ব্যবহার করা হলো। তাহলে কমার কিন্তু বেশ কিছু ব্যবহার আছে। এগুলো ছিল কমার একদম প্রধান ব্যবহার। তো আমরা এরপরে দেখব একটু সেমিকলন। আমরা জানি যে কমার ক্ষেত্রে এক বলতে যে সময় লাগে এরকম, মানে দাড়ির চেয়ে একটু কম সময়ে থামতে হয়, আর সেমিকলন হচ্ছে কমার চেয়ে একটু বেশি সময়। সেমিকলন বলা হচ্ছে কমার চেয়ে একটু বেশি সময় যদি থামতে হয় তাহলে সেমিকলনের দরকার হয়। যে এই সংসার মায়াজালে আবদ্ধ, এই মায়ার বাঁধন কি সত্যি ভাঙা যায়? এই যে এই সংসার মায়াজালে আবদ্ধ, তাহলে এখানে একটা সেমিকলন ব্যবহার করা হয়েছে। এইভাবে কমার চেয়ে একটু বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকলনের প্রয়োজন হয়। আর দাড়ি যেটি সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, দাড়ি তো পূর্ণচ্ছেদ, বাক্যের একদম শেষে যখন বাক্যটা, যেমন রহিম ভাত খায়, বাক্য শেষ হয়েছে, দাড়ি ব্যবহার করা হয়। তার বাড়ি, তার গ্রামের বাড়ি খুলনা, বাক্য শেষ হয়েছে, দাড়ি হবে। এইভাবে বাক্য পূর্ণচ্ছেদ হতে গেলে দাড়ি ব্যবহার করা হয়। প্রশ্নবোধক চিহ্ন, এটা খুব সহজ একটি বিষয়। যে কোনো ক্ষেত্রে বাক্যে মানে কখনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন তোমার নাম কি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হলো। বিস্ময়বোধক চিহ্ন বা সম্বোধন চিহ্ন, এটি কিন্তু আবেগ প্রকাশের ক্ষেত্রে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়। আমরা একটু যদি দেখি এটা কেমন, কারণ দাড়ি কমাটা আমরা সবাই জানি। বিস্ময়বোধক চিহ্নটা হচ্ছে আবেগ প্রকাশের ক্ষেত্রে এই বিস্ময়বোধক চিহ্নটি ব্যবহার করা হয়। যেমন বাহ কি সুন্দর ফুল, এই যে বাহ বিস্ময়বোধক চিহ্ন, কি সুন্দর ফুল। বাক্যে বিস্মিত ভাবটি প্রকাশ করার জন্য বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হলো। এই বিস্ময়সূচক চিহ্নকে আমরা একই সাথে সম্বোধন চিহ্ন বলেছি। যে আগে কিন্তু বলতো কি, ওহে মাঝি, সম্বোধন চিহ্ন বসাতো এদিকে এসো বা পারে নৌকা ভিড়াও। এখন এই যে ওহে মাঝির পরে বলা হচ্ছে আধুনিক নিয়মে আমরা কি করি, সম্বোধনের পরে আমরা কমা বসাই, আর বিস্মিত ভাবের জন্য আমরা বিস্ময় চিহ্ন বসাই। সুতরাং এই চিহ্নটার নাম বিস্ময় চিহ্ন এবং সম্বোধন চিহ্ন থাকলেও আসলে এই সম্বোধন চিহ্ন এই কথাটি এখন আর বলাটা আমার মনে হয় যে ঠিক নয়। এখন আমরা শুধুই এটাকে বিস্ময় চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করব, সম্বোধন চিহ্ন হিসেবে নয়। সম্বোধনের পরে এখন আমরা কমা ব্যবহার করব, আর নামের পরে সম্বোধনে তো এখন কোনো চিহ্নই ব্যবহার করা হয় না। তারপরে রয়েছে কোলন। কোলন যেটা এখানে যে নিয়মটি আছে, যে একটি অপূর্ণ বাক্যের পরে আরেকটি বাক্য ব্যবহার করতে গেলে, দুইটা বাক্য একটা শেষ হয় না, তার মধ্যে আরেকটা বাক্য এসে গেছে, তখন কোলন ব্যবহার করতে হবে। যেমন সভায় সিদ্ধান্ত হলো 1 মাস পর নতুন সভাপতি দায়িত্ব নেবেন। এই যে সভায় সিদ্ধান্ত হলো, তারপর একটা কোলন, কারণ এটা শেষ হয়নি বাক্যটা। সবাই সিদ্ধান্ত হলো, সিদ্ধান্তটা দিয়েছে কিরকম, আমরা যদি একটু দেখি, এরকম দিয়েছে, সবাই সিদ্ধান্ত হলো কোলন 1 মাস পরে নতুন সভাপতি দায়িত্ব নেবেন। তাহলে এখানে আমরা দেখব যে একটি বাক্য শেষ না হতে, পুরোটা আমরা প্রয়োজনে লিখেই দেখি, সভায় সিদ্ধান্ত হলো, বাক্যটা কিন্তু শেষ হয়নি, শেষ না হতে আরেকটা বাক্য এসে গেছে, তখন কোলন ব্যবহার করা হয়েছে। 1 মাস পর নতুন নির্বাচন হবে। এইভাবে আমরা কিন্তু দেখি যে কোলন ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা আবার তুমি দেখো আধুনিক নিয়মে অনেক জায়গায় এই ধরনের বাক্যে একটার সাথে আরেকটা রিলেটেড এই ধরনের বাক্যে কমাও ব্যবহার করা হয়। এইরকম কিছু কিছু বিষয় রয়েছে যেটা বিকল্প আসলে আমরা এখন ব্যবহার করছি। যে অসমাপ্ত বাক্যের শেষে আমরা যেমন কোলন ব্যবহার করছি, আবার সম্পর্কযুক্ত বাক্য ওই নিয়ম দিয়ে আবার আমরা কমা হিসেবে ব্যবহার করছি। ড্যাশ চিহ্ন কি?
ড্যাশ চিহ্নটা আমরা বলা হয়েছে যে সাধারণত অসমাপ্ত বাক্যের শেষে ড্যাশ চিহ্নটা, এটা সুস্পষ্ট নিয়মটাই এখনো আছে বা আমরা ব্যবহার করি। যে হৈমন্তী গল্পে একটা উদাহরণ দিই, হৈমন্তীর শ্বশুর কিন্তু হৈমন্তীর পিতার সাথে যখন কথা বলছিল এক পর্যায়ে বলেছে যে আমি তো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, একবার তাহলে বাড়ির মধ্যে, এই বাড়ির মধ্যে বলে উনি আর কিছু না বলে বাড়ির মধ্যে নিজে ঢুকে গেছেন। তাহলে এই যে তিনি অসমাপ্ত বাক্য বলতে বলতে যে বাসার মধ্যে ঢুকে গেলেন, তো রবীন্দ্রনাথ ঠাকুর ওই অসমাপ্ত জায়গাটি বোঝানোর জন্য কিন্তু ড্যাশ চিহ্ন ব্যবহার করেছেন। আমরা আমাদের কথার মধ্যে অনেক সময় অসমাপ্ত কথা ব্যবহার করি, তো এই অসমাপ্ত কথা বোঝানোর জন্য ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। কোলন ড্যাশ এটা সাধারণত উদাহরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোলন ড্যাশ তো আমরা দেখেছি যে কোলন দুই বিন্দু তার মাঝে একটা ড্যাশ, সেখানে উদাহরণ দিতে যে কোনো উদাহরণের ক্ষেত্রে কোলন ড্যাশ আমরা ব্যবহার করি। যেমন পদ 5 প্রকার, কোলন ড্যাশ দিয়ে বিশেষ্য বিশেষণ সর্বনাম, এভাবে কিন্তু কোলন ড্যাশ ব্যবহার করি। হাইফেন শব্দটা আমাদের প্রচুর ব্যবহার আছে, যেটা ড্যাশের চেয়ে একটু ছোট এবং এটা থামার প্রয়োজন হয় না। মূলত সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে আমরা কিন্তু হাইফেন ব্যবহার করি। সমাসবদ্ধ শব্দগুলো আমরা জানি দুই ভাবে লিখতে হয়। একটি হচ্ছে তোমার একই মার্জিনের মধ্যে থাকবে সমাসবদ্ধ শব্দ, আর সেটা যদি না রাখা যায় তখন হাইফেন ব্যবহার করা হয়। যেমন পিতা মাতা, মাতা পিতা, মাতা আর পিতার মধ্যে হাইফেন ব্যবহার করা হয়। এইভাবে কিন্তু আমরা জোড়া জোড়া শব্দের মধ্যে হাইফেন ব্যবহার করি। ইলেক বা লোপ চিহ্ন যেটা, এটা তো লোপ চিহ্ন নামে বোঝা যাচ্ছে, কোনো বর্ণকে লুপ্ত বোঝাতে গেলে ইলেক চিহ্ন ব্যবহার করা হয়। কিরকম আমরা ইলেক চিহ্নটা যদি একটু দেখি, লোপ চিহ্ন, তো লোপ চিহ্ন যেমন ইদানিং তো, আচ্ছা আগে আমরা দেখে নিই, যেমন বলেছে সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলো নাই। এই যে দুজনে, এখানে কিন্তু দুই জনে আসলে, তো রস্যইটাকে লোপ বুঝাচ্ছে গানের তাল ঠিক রাখার জন্য বা সুরের প্রয়োজনে, তখন কিন্তু এভাবে ব্যবহার করা হয়েছে। সেদিন দুইজনে বললে হয়তো সুরটা ঠিক হতো না, দুজনে উচ্চারণটা মিষ্টি হচ্ছে, তখন রস্যইকে লোপ বোঝানোর জন্য ইলেক চিহ্ন ব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলা একাডেমি আবার এখন যেটা বাংলা বানানের নিয়মে যেগুলো বলেছেন যে লোপ চিহ্নগুলো যথাসম্ভব বর্জন করাই ভালো। অনেক জায়গায় আমরা দেখি এইভাবে লেখা থাকে 52 ভাষা আন্দোলনে ছাত্র জনতা শহীদ হয়েছে, তো 52 ভাষা আন্দোলন এইভাবে, এটা আমরা এখন আর সাপোর্ট করি না, আমরা বলছি যে 1952 ভাষা আন্দোলন, সুস্পষ্ট ভাবে লেখেন। লোপ চিহ্নগুলো কবিতার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে সুর তাল মিলানোর জন্য অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটা ঠিক আছে, কিন্তু সাধারণ বাক্যে লোপ চিহ্ন ব্যবহার না করাটাই উত্তম হবে। উদ্ধরণ চিহ্ন যেটা উদ্ধৃতি, এই উদ্ধৃতি কিন্তু আমরা যেটা জানি যে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে আমরা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করি। কিরকম, যেমন শিক্ষক বললেন কাল স্কুল বন্ধ থাকবে, তাহলে এই যে শিক্ষক বললেন, শিক্ষক বললেন, এটা কিন্তু তার প্রত্যক্ষ উক্তি, তখন আমরা যে এখানে কমা ব্যবহার করি এবং তারপরে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করব আমরা যে কাল স্কুল বন্ধ থাকবে, তো ডাবল কোট দিয়ে এরকম আমরা উদ্ধরণ চিহ্ন দিয়ে এটা বুঝিয়ে থাকি। উদ্ধরণ চিহ্নের আরেকটা ব্যাপার হচ্ছে কোনো সময় হাইলাইট করতে হলে, যেমন একটা লেখার মধ্যে বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা, তখন এই বিদ্রোহী কবিতাটিকে হাইলাইট করার জন্য আমরা কিন্তু এটাকে সিঙ্গেল কোট দিয়ে এইভাবে ব্যবহার করে থাকি। আবার একই বাক্যের মধ্যে সিঙ্গেল কোট ডাবল কোট দুইটাই ব্যবহার করা হয় যখন একই বাক্যের মধ্যে একটি কবিতা এবং কাব্যগ্রন্থের নাম থাকবে। যেমন বিদ্রোহী কবিতাটি, এখানে বিদ্রোহী কবিতা কিন্তু তোমার সিঙ্গেল কোটে থাকলো, বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের, বা বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এখন বিদ্রোহী আবার অগ্নিবীণা দুইটাকেই কিন্তু তোমার হাইলাইট করতে হবে, তখন তুমি কি করবে, কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, তখন নিয়মটা হচ্ছে কবিতার নামটিকে সিঙ্গেল কোটে রাখতে হয় আর কাব্যগ্রন্থের নামটিকে তখন ডাবল কোটের উত্তরে রাখতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একই বাক্যের মধ্যে কোনো একটি কবিতা এবং কাব্যগ্রন্থের নাম এসে গেলে কবিতার নামকে তুমি সিঙ্গেল কোটে রাখবে আর কাব্যগ্রন্থের নামটিকে দ্বৈত উদ্ধৃতি চিহ্নের ভিতরে রেখে দিতে হবে।
তো এইগুলোই মূলত আসলে আমাদের মূল আমাদের জ্যোতি চিহ্ন। এছাড়া কিছু ব্যাকরণিক চিহ্ন আছে, যেমন তোমার ধাতু চিহ্ন আমরা বলি। ধাতু বোঝাতে গেলে এই যে প্রকৃতি প্রত্যয় ধাতু, এরকম ধাতু চিহ্ন ব্যবহার করা হয় টিক চিহ্নের মতো। যেমন ধরো এই যে করা শব্দটি, তো কর ধাতু যোগ আ, তাহলে এই চিহ্নটি অনেক জায়গায় দেখো, এটা হলো ধাতু চিহ্ন, সেটা আমরা ব্যবহার করি। তারপরে আমাদের এরকম একটি চিহ্ন আছে, যেটা হচ্ছে বিবর্তন চিহ্ন। আমরা বুঝাই যে ক্রমান্বয়ে এটা থেকে আসলো। যেমন ধরো গৃহিণী সংস্কৃত শব্দ, সেটা থেকে পরিবর্তিত হয়ে আসলো কি গিন্নি। তো এটা কিন্তু পরিবর্তন চিহ্ন বোঝায়। আবার অনেক ক্ষেত্রে এটা অধিক বুঝাতেও আমরা এই চিহ্নটি ব্যবহার করি। কম বুঝাতে আবার আমরা এর উল্টো চিহ্ন একটি আছে এরকম, সেটি আমরা কম বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই চিহ্নগুলো আছে। তারপরে আমি বলছিলাম যে ফুল স্টপ ব্যবহার করার একটা বিষয় আছে। আমরা কিন্তু ডিগ্রির সাথে কারো ডিগ্রি বুঝাতে গেলে, যেমন মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুর রহিম, এই যে একটি নাম আমরা যখন লিখি, তখন এই যে মোহাম্মদকে সংক্ষিপ্ত করার জন্য ম দিয়ে একটা ফুল স্টপ দেয়া হয়। অনেকে কিন্তু কি করতেন আগে, ম দিয়ে ওকার, ম ওকারের মধ্যে এরকম বিসর্গ দিয়ে দেন। বিসর্গ কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, এটা কোনো জ্যোতির চিহ্ন না। সংক্ষিপ্ত চিহ্ন হিসেবে ফুল স্টপকে ব্যবহার করতে হয়, যে মোহাম্মদ আব্দুর রহিম। তো এইভাবে তুমি যেমন এরকম আরো আছে, এমডি, এমডি আবু তায়েব, তাহলে এমডি আবু তায়েব, এমডি দিয়ে হয়তো মোহাম্মদ দেলোয়ার হোসেন আবু তায়েব, এরকম কিছু থাকতে পারে তার। তো আমরা কি করছি, সংক্ষেপে কিন্তু যখন বুঝাবো সংক্ষিপ্ত চিহ্ন, তখন আমরা ফুল স্টপ দিব। আমরা কিন্তু কমা দিব না বা বিসর্গ দিব না। যেমন অনেক যে ডাক্তার, ডাক্তারের নামের পরে এরকম ভাবে লেখা থাকে যে ডাক্তার মিজানুর রহমান, এটা কিন্তু অশুদ্ধ। ডাক্তার মিজানুর রহমানটা এইভাবে না লিখে আমাদের লিখতে হবে ডাক্তার, ফুল স্টপ দিতে হবে সংক্ষিপ্ত চিহ্ন দিয়ে মিজানুর রহমান, এইভাবে দিতে হবে। তো খুব ভুলের মধ্যে এই ভুলটা কিন্তু পাওয়া যায়, যে অনেকেই ভুল করেন যে সংক্ষেপকরণ চিহ্ন হিসেবে আসলে তোমার কমা অথবা বিসর্গ নয়, সংক্ষেপকরণ চিহ্ন হিসেবে আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তো যাই হোক, এগুলোই জ্যোতি চিহ্নের মূল আলোচনা ছিল। আশা করি জ্যোতি চিহ্ন সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পেলাম। তো আগামী ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। কারো কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আমাকে জানাবে। এর পরের ক্লাসে নিশ্চয়ই আমি সেটা আলোচনা করার চেষ্টা করব। তো সবাই তাহলে ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।